হাসান অ্যান্ড কোং এর শেয়ার ক্রয় করলে এটা কিন্তু একটা বিনিয়োগ, কারণ শেয়ার ক্রয় করতেছো এটা তুমি লাভের জন্য করতেছো। 20% সুদে সরকারি ট্রেজারি বিল ক্রয়, ট্রেজারি বিল এটা কিন্তু বিনিয়োগ 20% সুদে। তো এই পার্সেন্টেজ আমরা জানি কি জাবেদা করার সময় পার্সেন্টেজ লিখতে হয় না, কারণ এই সুদে ক্রয় করছো মানে তুমি সুদ পাবা, এটাতে এক ধরনের বন্ডের মতন কাজ করে। সরকারি যেহেতু পেপারস, প্রতিটি 1,00,000 টাকা মূল্যে 4টি সঞ্চয়পত্র ক্রয়, প্রতিটি মানে একটা সঞ্চয়পত্রের দাম 1,00,000। সঞ্চয়পত্র কয়টা কিনছে? 4। তাহলে 4টার দাম কত হবে? 4টার দাম হবে 4,00,000 টাকা। সঞ্চয়পত্র না লিখে আমরা লিখবো বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এগুলো ব্যাংকের মাধ্যমে হয়। একটা প্রতিষ্ঠানের যে অলস অর্থ থাকে, অলস অর্থ বলতে যে অর্থগুলো কোনো কাজে লাগে না, বলতে আমরা এটা বুঝি যে অর্থগুলো থেকে ব্যবসা ব্যয়গুলো নির্বাহ করার পরে যেগুলো থেকে যায়, মানে যেগুলো আর কোনো কাজে লাগতেছে না, ব্যবসায় জমা আছে, ক্যাশে রয়ে গেছে বা ব্যাংকে জমা রয়ে গেছে, সেই অর্থগুলো যখন লাভের জন্য অন্য কোথাও খাটানো হয় সেটাকেই বলা হয় বিনিয়োগ। ব্যবসার উচ্ছিষ্ট অর্থ মানে যেগুলো কোনো কাজে লাগতেছে না, সেই অর্থগুলো যখন লাভের জন্য কোথাও খাটানো হবে সেটাকে বিনিয়োগ। তো এই বিনিয়োগগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের সাথে লেনদেন হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। এই টপিকসটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য। তো প্রথমেই আমরা জাবেদা সম্পর্কে জানি। আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 2য় অধ্যায়ে জাবেদা শিখছি এবং এসএসসি তেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জাবেদা শিখেছি। সেই জাবেদার ফর্মুলাগুলো কি আমি জাস্ট একটু সংক্ষেপে বলবো। জাস্ট সেই ফর্মুলাগুলো, নরমালি আমরা হিসাবগুলোকে চিনি যে হিসাব কয় প্রকার? 5 প্রকার। সেই 5 প্রকারকে আমরা বলছিলাম আদম আর উৎসব। আদমের মধ্যে ছিল আয়, দায় এবং মূলধন। এই 3টা প্রকার হিসাব নরমালি বলছিলাম কি ক্রেডিট হবে। তো সংক্ষেপে বলতেছি, 5টা প্রকার হিসাবকে আমরা 6 ভাগে ভাগ করছিলাম, মানে মালিকানা সত্ত্বকে দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন। তো সেখান থেকে বলছিলাম আয়, দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট, এটা হলো নরমাল হিসাব। তো এটা সংক্ষেপে বলছিলাম উত্তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব, আর আয় দায় এবং মূলধনকে বলছিলাম আদম। যেটা ডেবিট সেগুলো যদি বৃদ্ধি পায়, মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে, আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে। আবার আয় দায় মূলধন এই 3টে হিসাব ক্রেডিট, নরমালি ক্রেডিট। আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট। মানে নরমালি ডেবিট যে আইটেমগুলো থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেমগুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। হ্রাস পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে। জাস্ট নরমাল কথা। এই জিনিসগুলো তুমি জাস্ট আগের ক্লাসগুলোতে হয়তো জানো, বা তারপর জাস্ট মনে করে দিলাম যে সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই 3টে হিসাব নরমালি এগুলো ডেবিট হয়। তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট হবে। এবং আয় দায় মূলধন এই 3টে হিসাব নরমালি ক্রেডিট, বৃদ্ধি পাইলে ক্রেডিট, হ্রাস পাইলে ডেবিট হবে। তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই আমাদের জাবেদা করা পসিবল। জাবেদার সিস্টেমটা কিন্তু আমরা জানি যে জাবেদা ছক করতে হবে, তারিখ, তারপর থাকবে হিসাবের নাম ও ব্যাখ্যা, অথবা তুমি এটাকে বিবরণ নামেও লিখতে পারো, বিবরণ। তারপর থাকবে খতিয়ান পৃষ্ঠা বা সূত্র নাম লিখতে পারো এটাকে। তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো জাবেদার সংজ্ঞাটা কি? যে প্রতিটা লেনদেনকে তারিখের কর্ম অনুসারে, মানে তারিখের সিরিয়াল অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে। দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সমপরিমাণ টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো জাবেদা। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে বিনিয়োগ সম্পর্কিত জাবেদা। তো চলো প্রথমে জেনে নেওয়া যাক বিনিয়োগ কি। একটা প্রতিষ্ঠানের যে অলস অর্থ থাকে, অলস অর্থ বলতে যে অর্থগুলো কোনো কাজে লাগে না বলতে আমরা এটা বুঝি যে অর্থগুলো থেকে ব্যবসা ব্যয়গুলো নির্বাহ করার পরে যেগুলো থেকে যায়, মানে যেগুলো আর কোনো কাজে লাগতেছে না, ব্যবসায় জমা আছে, ক্যাশে রয়ে গেছে বা ব্যাংকে জমা রয়ে গেছে, সেই অর্থগুলো যখন লাভের জন্য অন্য কোথাও খাটানো হয় সেটাকেই বলা হয় বিনিয়োগ। ব্যবসার উচ্ছিষ্ট অর্থ মানে যেগুলো কোনো কাজে লাগতেছে না, সেই অর্থগুলো যখন লাভের জন্য কোথাও খাটানো হবে সেটাকে বিনিয়োগ। তো এই বিনিয়োগগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের সাথে লেনদেন হয়। কেন ব্যাংকের সাথে হয়? যেমন মনে করো শেয়ার কিনবা, শেয়ার করা বিনিয়োগ, প্রাইস বন্ড, শেয়ার, সরকারি সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, লগ্নি, ডিবেঞ্চার, বন্ড, এখানে যা আছে সবগুলোকে আমরা বিনিয়োগ নামে চিনবো, কারণ এগুলো সবকিছুই কিন্তু লাভের জন্য। তাহলে এগুলো মূলত কি করা হয়? এগুলো মূলত ব্যাংকের সাথে লেনদেন করা হয়। যেমন তুমি একটা কোম্পানির শেয়ার কিনবা, সেক্ষেত্রে কি করা হবে? ওই সরাসরি কিন্তু কিনতে পারতেছো না, একটা ভায়ার বা একটা মিডিয়া লাগে, সেই মিডিয়াটা কি থাকে? ব্যাংক থেকে। মানে তুমি অর্থগুলো পরিশোধ করবা, যে অর্থগুলো যে শেয়ারটা বা বন্ডটা কিনবা সেই অর্থটা তুমি পরিশোধ করবা কিন্তু ব্যাংকের মাধ্যমে, যার কারণে এইখানে মিডিয়া হিসাবে কাজ করে কি? ব্যাংক। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিনিয়োগের মিডিয়া কাজ করে ব্যাংক, যার কারণে
বিনিয়োগ সাথে আমরা যে লেনদেনটা করি সেটাকে মনে করা হয় যে ব্যাংকের মাধ্যমে হয়েছে বা চেকে হয়েছে। তো এখানে উল্লেখ থাকে এরকম না যে চেকে হয়েছে, কিন্তু আমরা চেকে মনে করে নিব, কারণ নর্মালি আমরা জানি যে কোনো কিছু লেখা নাই, যেমন সেভিংস সার্টিফিকেট ক্রয় 2 লাখ টাকা, কিছু লেখা নাই, তার মানে কি নগদে মনে করি। বাট এইখানে এরকম নগদে মনে করা যাবে না, এগুলো মনে করতে হবে যে ব্যাংকের মাধ্যমে হয়েছে, যার কারণে প্রতিটা লেনদেন তোমাকে বুঝতে হবে। তো কোন কোনগুলোকে বিনিয়োগ বলে সেগুলো কিন্তু আমরা আগে শীটেও দিয়ে দিয়েছি। বিনিয়োগের মধ্যে কোন কোনগুলো, এক কথায় এই বিনিয়োগ লেখা থাকলে বিনিয়োগ হিসাব লিখতে হবে, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, সেভিং সার্টিফিকেট, এখানে যতগুলো আছে এই সবগুলোর নামই কিন্তু বিনিয়োগ নামই আমরা জাবেদার ক্ষেত্রে করব। এখন বিনিয়োগ কোন হিসাব, 5টা প্রকার যে হিসাব, সম্পদ, দায়, আয় ব্যয়, মালিকানা সত্ত্ব, এই 5টি হিসাবের মধ্যে বিনিয়োগ এক প্রকার সম্পদ, আলাদা সম্পদ। এটা জন্য চলতি সম্পদও না, স্থায়ী সম্পদও না, এটা একটা আলাদা সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ নামক সম্পদ হিসাবে আর্থিক বিন্দু দেখানো হয়। তো প্রথমে দেখো সেভিং সার্টিফিকেট ক্রয়। সেভিং সার্টিফিকেট ক্রয় মানে সঞ্চয়পত্র ক্রয়, এক কথা সেভিংস মানে বাংলা সঞ্চয়। তো সঞ্চয়পত্র ক্রয় আমরা সবাই জানি সরকারি সঞ্চয়পত্রগুলো ক্রয় করা হয়, এটা কি লাভের জন্য করা হয়, তো এটা কি বিনিয়োগ। তাহলে আমরা এটা জাবেদা কি করতে পারি, বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এই লেনদেনগুলো মূলত ব্যাংকের মাধ্যমে হয়। এখন কেন বিনিয়োগ ডেবিট লিখলাম, কারণ বিনিয়োগ একটা সম্পদ, তাই সম্পদ বাড়ছে, মানে বিনিয়োগ নামক সম্পদ বাড়ছে তাই ডেবিট। আবার চেকের মাধ্যমে বা ব্যাংক থেকে আমাদের অর্থ চলে গেছে, তাই আমরা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। ব্যাখ্যা কি লিখবা, এখানে যেটা লেখা ছিল সেভিং সার্টিফিকেট ক্রয়, এখানেও কমিক নং লেখছে, তুমি কমিক নং লিখবা না, তুমি তারিখ লিখবা। তারিখ লেখা সাল দিবা, যে মানে যে লেনদেনটা করো সেই লেনদেন অনুসারে তারিখটা দিয়ে দিবা। প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখ। ওকে, 2 নম্বরটা বলছে দেখো হাসান এন্ড কোং এর শেয়ার ক্রয়। শেয়ার ক্রয় করলে এটা কিন্তু একটা বিনিয়োগ, কারণ শেয়ার ক্রয় করতেছো এটা তুমি লাভের জন্য করতেছো। তো এর কারণ লস হইতে পারে, বাট তুমি তো লাভের আশায় করতেছো, লাভ লস জড়িত থাকতে পারে, তো এটা বিনিয়োগ। তাহলে এটাও কিন্তু 1 নম্বরটার মতন হবে, যে বিনিয়োগ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ বাড়ছে, বিনিয়োগ নামক সম্পদ বাড়ছে এবং ব্যাংক নামক সম্পদ হ্রাস পাইছে। তারপর বলছে 3 নম্বরটা, প্রতিটি 1 লক্ষ টাকা মূল্যে 4টি সঞ্চয়পত্র ক্রয়। প্রতিটি মানে একটা সঞ্চয়পত্রের দাম 1 লাখ, তো সঞ্চয়পত্র কয়টা কিনছে 4, তাহলে 4টার দাম কত হবে, 4টার দাম হবে 4 লাখ টাকা। তাহলে এখানে জাবেদা কি, জাবেদা সেমই হবে, সঞ্চয়পত্র না লিখে আমরা লিখবো বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এগুলো ব্যাংকের মাধ্যমে হয়। এবং বিপরীতে কত টাকা লিখবো আমরা, 4 লাখ টাকা। 1 লাখ টাকা কিন্তু লিখবো না, কারণ এখানে 4টা সঞ্চয়পত্র করে একবার, তো আমরা 1 লাখকে মাল্টিপ্লাই করবো 4 দিয়ে, তাহলে হবে 4 লাখ টাকা। বিনিয়োগ ডেবিট, ব্যাংক ক্রেডিট। দেখো পরেরটা বলছে 4 নম্বরটা, 20% সুদে সরকারি ট্রেজারি বিল ক্রয়। ট্রেজারি বিল এটা কিন্তু বিনিয়োগ, সরকারি ট্রেজারি বিল এটা এক ধরনের বিনিয়োগ। তো এই বিনিয়োগটা দেখো এখানে কি আছে, এক্সট্রা আছে কি, এই 3টার মধ্যে যেটা পাইলাম নতুন সেটা হলো যে 20% সুদে। তো এই পার্সেন্টেজ আমরা জানি কি, জাবেদা করার সময় পার্সেন্টেজ লিখতে হয় না, কারণ এই সুদে ক্রয় করছো মানে তুমি সুদ পাবা, এটাতে এক ধরনের বন্ডের মতন কাজ করে। সরকারি যেহেতু সরকারি পেপারসগুলো বন্ড, ঠিক আছে, ঋণপত্র এক কথায়, ডিরেক্ট তুমি ফিক্সড এই 20%ই পাবা, যেটা বেশি পাবো না কমও পাবো না, কিন্তু এখন তো পাচ্ছ না। সো এখানে কোনো সুদের হিসাব আসবে না, নর্মালি আমরা 40,000 টাকা জাবেদা করবো। তাহলে কি লিখবো, বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 40,000 টাকা ট্রেজারি বিল ক্রয় করা হয়েছে। তারপরটা দেখো ওরিন এন্ড ফ্যাশনের নিকট লগ্নি বলছে, লগ্নি কিন্তু বিনিয়োগের একটা নাম। তো আমরা এটাও জাবেদা সেম করব, বিনিয়োগ ডেবিট, ব্যাংক ক্রেডিট, কোনো নগদান লিখবো না কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু সব ব্যাংকের মাধ্যমে লিখবো। তারপরে দেখো বলছে প্রাইস বন্ড ক্রয়। প্রাইস বন্ড এটা সরকারের বন্ড, তো এই বন্ডটা ক্রয় করতে আমরা ব্যাংকের মাধ্যমে করবো, সেম একই লিখবো, বিনিয়োগ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, দেন 7 নাম্বার বলছে ওরিনকে ঋণ প্রদান। আচ্ছা, এখন ওরিনকে ঋণ প্রদান এটা বিনিয়োগ, কারণ কি লাভের জন্য করছো, এটা বিনিয়োগ মনে করতে পারো। আবার এটা কি প্রদত্ত ঋণে মনে করতে পারো, কাউকে ঋণ দিলে সেটা প্রদত্ত ঋণ, তুমি ঋণ দিছো তোমার জন্য সম্পদ, তাহলে এটা প্রদত্ত ঋণ হিসাবেও লেখা যায়। তো এটা 2 ভাবে হইতে পারে জাবেদা, একটা হতে পারে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা এরকম হতে পারে বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন কথা হলো প্রথমটা আমরা কেন নগদান লিখতেছি, কারণ ঋণ প্রদান করছো, ঋণটা তো এখানে কিছু উল্লেখ, ঋণ তো তুমি নগদে দিতে পারো তাই না, এই কারণে নগদান মনে করতে পারো। সেক্ষেত্রে প্রদত্ত ঋণ ডেবিট, নগদ টাকা দিছো, নগদান ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, কারণ প্রদত্ত ঋণ কিন্তু সম্পদ। আর দ্বিতীয়টা কি, তুমি যদি বিনিয়োগ ধরেও করতে পারো, তো বিনিয়োগ লিখলে বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। ওকে, এখানেও প্রদত্ত ঋণ হিসাব লিখছে, নগদান হিসাব লিখছে, এটাও রাইট। অথবা বিনিয়োগ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট লেখাটাও রাইট। এখানে নগদান লেখা যাবে, কারণ এখানে একটা কোনো ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে, এখানে নগদান কথাটা লেখা যাবে। সবচেয়ে বেটার হবে নগদান লেখাটাই, ব্যাংক না লেখা, কারণ এখানে কোনো একজন ব্যক্তির কথা উল্লেখ করছে এবং ঋণের কথা উল্লেখ করছে, হ্যাঁ বন্ড ক্রয় করছে বা সঞ্চয়পত্র ক্রয় করছে এরকম না। সো এখানে তুমি কিন্তু নগদান কথাটা লিখলে বেটার হবে, ব্যাংক না লেখা। সেক্ষেত্রে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, অথবা বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট।